ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত। উড্ডয়নের পরপরই উচ্চতা হারিয়ে আবাসিক ভবনে ধাক্কা, বহু হতাহতের শঙ্কা। ভোটের তারিখ নির্ধারণী প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতা কর্মীরা। রাজধানীতে করোনা পরীক্ষার কিট সরবরাহ শুরু হলেও চাহিদা মতো না পাওয়ার অভিযোগ। বরিশালে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ, হটস্পট বরগুনায় চিকিৎসক সংকট। বান্দরবানের মাতামুহুরী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার, নারী সহ নিখোঁজ 2। কক্সবাজারের সৈকতের নিচের খাল, স্রোত ও সীমিত উদ্ধারে বাড়ছে প্রাণহানি। এবং দেশে আগামী 2-3 দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বাড়ছে অস্বস্তি, বেশি তরল পান ও পচাবাসি খাবার না খাবার পরামর্শ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। 242 জন আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বহু প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। উড্ডয়নের মাত্র 5 মিনিটের মধ্যেই পাশের আবাসিক এলাকায় বিমানটি উচ্চতা হারিয়ে আবাসিক ভবনে ধাক্কা খায়। বিমানের ডানায় থাকা ফ্ল্যাপ না খোলায় এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর 1:38 লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI-171 এয়ারক্রাফট। বিমানটিতে 10 জন ক্রু সহ 242 জন আরোহী ছিলেন। উড্ডয়নের মাত্র 5 মিনিট পরই বিমানবন্দরের পাশেই আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। সঙ্গে সঙ্গে কালো ঘন ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। ছবিতে দেখা যায় টেক অফের পর বিমানটি হঠাৎ নিচে নেমে আসে, মুহূর্তেই বিধ্বস্ত হয়। টেক অফের পর বিমানের পাখায় থাকা ফ্ল্যাপস খোলেনি, এতেই ঘটে দুর্ঘটনা। যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। আরোহীদের ভাগ্যে কি ঘটছে তা এখনও জানা যায়নি। পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ও কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডর। দুর্ঘটনার পরে দেশটির বেসামরিক বিমানমন্ত্রী গভীর শোক জানিয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী টিম কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শোক জানিয়েছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। বিমানটির মডেল বোয়িং 787 ড্রিমলাইনার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত প্রসঙ্গে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাফি আরমান মনন। মনন, আপনিও ভিডিওটি দেখেছেন, আমরা সবাই আসলে ভিডিওটি দেখেছি। প্রথমেই যে আলাপটি করতে চাই যে ঠিক কিভাবে উড্ডয়নটি হলো এবং উড্ডয়ন হবার পরে যেখানটা বিধ্বস্ত হলো সেটি যতটুকু আমরা জেনেছি আবাসিক এলাকা, সেখানকার পরিস্থিতি কেমন এবং কি অবস্থায়, মানে কেন এটি উচ্চতা হারিয়ে ফেললো? আমরা যা ভিডিও ফুটেজে দেখলাম সেখানে দেখতে পেলাম যে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বোয়িংয়ের ড্রিমলাইনার 787 যে বিমানটি ছিল, বিমানটি উড্ডয়নের 5 মিনিটের মাথায় বিধ্বস্ত হলো। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি যখন উড্ডয়ন করলো কিছুক্ষণ বাদে সে তার কাঙ্ক্ষিত উচ্চতা অর্জন করতে পারেনি। আর খানিকক্ষণ বাদেই আমাদের কাছে যা তথ্য আছে সেখানে দেখতে পেলাম আমরা যে পাইলট মেডে কল দিয়েছিলেন, তারপরই দেখলাম যে বিমানটি বিধ্বস্ত হলো। এখন বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারীরা গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার কাজ খুবই দ্রুত গতিতে চালানোর নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে, এবং কি এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলেছেন তিনি। বর্তমানে পরিস্থিতি আমরা এখনও সেভাবে প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু পরিস্থিতি খুবই গুরুতর বোঝা যাচ্ছে। আমি আপনার সাথে যুক্ত করতে চাই, ভিডিওটি তো আমরা সবাই মিলে দেখলাম যে দেখা যাচ্ছে যে বিমানটি যখন উড্ডয়ন করছিল, এবং আমরা জানি যে বিমানের উড্ডয়ন এবং অবতরণের সময় প্রায় 80% বেশি কিন্তু এই ধরনের দুর্ঘটনাটি ঘটে শুধুমাত্র এই এভিয়েশন খাতে উড্ডয়ন কিংবা অবতরণের সময়। এবং কাঙ্ক্ষিত উচ্চতা অর্জন না করবার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে ভিডিও বিশ্লেষণ করে যতটুকু মনে হয়েছে যে বিমানের যে ডানার থাকে সেই ডানার মাধ্যমে বাতাসের যে নিয়ন্ত্রণটি হয় সেটিতে আলাদা করে ফ্ল্যাপস থাকে, এবং ভিডিওতে যতটুকু মনে হচ্ছিল ফ্ল্যাপস ঠিকমতো
খোলেনি, অথবা এটি যে প্রসারিত হবার একটি ব্যাপার রয়েছে যার মাধ্যমে বাতাসটি আসলে গেইন করবে, এরপরে বিমানটি উপরে উঠবে, সম্ভবত সেটি একটি কারণ। যদিও এয়ার ইন্ডিয়া এখনো পর্যন্ত তেমন কিছু আমাদের বলেনি, তারা বলছে যে পরবর্তীতে এটি জানানো হবে এবং তারা বিশ্লেষণ করছে। আপনার কাছে জানতে চাই যে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং সিরিজের বিমান অনেকগুলো রয়েছে এবং বিভিন্ন রকমের দুর্ঘটনাও ঘটছে, সার্বিকভাবে এই দুর্ঘটনা কি মনে করেন যে আগের যে সিরিজের দুর্ঘটনাগুলো ছিল তারও একটি প্রভাব কিনা, বা ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা মেনটেন্সের ত্রুটি, এগুলো আপনার মনে হয় কিনা? অবশ্যই নাইম, কারণ আমরা যদি দেখি এখানে পাইলট কারা ছিলেন, পাইলট অভিজ্ঞ ছিলেন কিনা। যে প্রথম পাইলট ছিলেন যিনি, তার ৮,২০০ ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা আছে। সেকেন্ড যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার হচ্ছে ১,৮০০ ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তাহলে পাইলটের দিক থেকে ত্রুটি নেই। আমরা যদি ইকোনমিক টাইমসের প্রতিবেদন দেখি, তারা বলল যে কয়েকদিন আগে তাদের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেল যে এয়ার ইন্ডিয়ার যে 787 ড্রিমলাইনার সিরিজের বিমানটি আছে, বিমানটিতে হাইড্রোলিকের লিক পাওয়া গিয়েছে, এমনকি ফ্ল্যাপে ম্যালফাংশন ধরা পড়েছে। এটার জন্য স্ক্রুটিনি হচ্ছিল। 25 দিন আগেও অনেকগুলো এই ফ্লাইটেরই অনেকগুলো ফ্লাইট হচ্ছে বাতিল করা হয়েছিল, ক্যান্সেলের শিকার হয়েছিল। তো সেক্ষেত্রে যদি আমরা যদি দেখতেই পাচ্ছি যে যদি বিমানেই ত্রুটি থাকে তাহলে বিমানটি ওড়ার অনুমতি কেন দেওয়া হলো? অবশ্যই কোনো স্ক্রুটিনি হওয়ার যেহেতু কথা ছিল, তাহলে কি স্ক্রুটিনি কি ঠিকমতো হয়নি? আর ড্রিমলাইনারের বোয়িংয়ের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে বোয়িংয়ের অসংখ্য বিমান এভাবে কয়েকদিন পরই আমরা বিধ্বস্তের ঘটনা দেখেছি। তো সেই ক্ষেত্রে বোয়িংয়েরও এখানে গাফিলতি আছে কি না সেটা আপাতত আমরা তদন্তর পরে আমরা বলতে পারবো, যেখানে এয়ার ইন্ডিয়া, বোয়িং এবং কি ইন্ডিয়ার এভিয়েশন মিনিস্ট্রি একসাথে জয়েন্টলি একটা তদন্ত করবে, তারপর আমরা বলতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল। না ভাই, আপনি একটু যুক্ত করতে চাই মনন আপনার সাথে, সেটা হলো যে আমরা কয়েকদিন আগে বাংলাদেশেরও একটি দুর্ঘটনা দেখেছিলাম যে চাকা খুলে পড়ে গেছে। আমাদের যতটুকু মনে হয়, আমরা যতখানি খোঁজ খবর রাখি, যে ম্যানুফ্যাকচার যে কোম্পানি অর্থাৎ বোয়িং থেকে একটা গাইডলাইন দেওয়া হয় যে ঠিক কীভাবে এই উড়োজাহাজটি আসলে মেনটেন করা হবে অথবা রক্ষণাবেক্ষণ করা হবে। যখন একটি উড়োজাহাজকে উড়বার অনুমোদন দেওয়া হয়, তার আগে একটা প্রি ইন্সপেকশন হয় যেটি ইঞ্জিনিয়াররা করে থাকেন এবং এরপরে পাইলট আরেকটি ইন্সপেকশন করেন। সুতরাং এখানে গাইডলাইন মানা হয়েছে কিনা বোয়িং অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানির, সেটিও কিন্তু লক্ষণীয় ব্যাপার এবং পরবর্তীতে যখন তদন্ত হবে সেটি আসলে উঠে আসবে। এবার আপনার কাছে যেটি জানতে চাই যে নিশ্চয়ই আপনি দেখেছেন যে একটি আবাসিক এলাকায় অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দর থেকে ৪ মিনিট বা ৫ মিনিটের দূরত্ব, খুবই কাছে, এবং আমরা যতটুকু ধারণা করছি যে আমরা তো আগুনের ফুলকি দেখেছি, একটি আবাসিক ভবনে বা আবাসিক কোনো জায়গায় পড়েছে, সেখানকার কি অবস্থা, উদ্ধার কার্যক্রমের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? নাইমে, এখন সেখানে উদ্ধার কাজ এখনও চলছে, এখনও ডজন খানেক অ্যাম্বুলেন্স সেখানে আছে, রেস্কিউ টিম গিয়েছেন, সিআরপিএফ এর সদস্যরা গিয়েছেন। যতভাবেই উদ্ধার কাজ করা সম্ভব হয় না কেন, সব প্রক্রিয়ায় অবলম্বন করেছে বিজেপি সরকার। আর আপনি যে কথাটি বলছিলেন ড্রিমলাইনারের কথা বা বোয়িংয়ের কথা, আমরা বোয়িংয়ের কিন্তু আগে যে হুইসেল ব্লোয়ার ছিল, তাদেরই যে একজন ইঞ্জিনিয়ার ছিল, তিনি কিন্তু বলেছিলেন যে বোয়িং তাদের খরচ কমানোর জন্য বিভিন্ন অসৎ পন্থা অবলম্বন করে এই ম্যালফাংশন ফ্লাইটগুলো অন্যদের কাছে বিক্রি করছে। এটা সে কিন্তু অনেক দিন আগেই বলেছিল। তো এই জিনিসটার পরে অনেক দেশই হচ্ছে বোয়িংয়ের বিমান কিনছে। তো আমাদের দেশেও এই দুর্ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো বোয়িংয়ের গাইডলাইন মানা হয়েছিল কিনা সেটা তো তদন্তের পর জানা যাবে, কিন্তু বোয়িংয়ের দিক থেকে যে সমস্যা ছিল এটা মোটামুটি আমরা বিভিন্ন গণমাধ্যম দেখে বলতে পারছি। একদম ম্যানুফ্যাকচারের জায়গায়, উৎপাদনের জায়গায়। আর আপনি এর আগে যেটি বলছিলেন যে ফ্ল্যাপসের কথা, অর্থাৎ সেখানেও কিন্তু ওই রিপোর্টেও ফ্ল্যাপস নিয়ে জটিলতার কথা বলা হয়েছে, এবং আমরা এখনো এই ভিডিও থেকে আমরা ধারণাও করছি যে যেহেতু ফ্ল্যাপসটা আমরা দেখতে পাচ্ছিলাম যে যদিও খুবই কম রেজুলেশনের ভিডিও, ফ্ল্যাপস ঠিক মতো খোলেনি বা প্রসারিত হয়নি, যার কারণে বাতাস, এই কারণে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত যখন উচ্চতা সে পেল না, তখনই সে আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেল, এমনকি বিধ্বস্ত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্ল্যাপটা ভালো মতো খুলতে পারেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম আমাদের সহকর্মী নাফি আরমান মননের সঙ্গে, এবং আমরা কথা বলছিলাম যে ঠিক কী কারণে বা কিভাবে এই বিমানটি দুর্ঘটনার শিকার হলো। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি, আমরা আসলে ভিডিও পর্যালোচনা করে যতটুকু আমরা দেখলাম যে ফ্ল্যাপস ঠিক মতো না খোলার কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। এখন আমরা জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও প্রাধান্য পাবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ইস্যুটি। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
দুই নেতারই শীর্ষ বৈঠক থেকে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও মসৃণ হবে বলেও মত বিশ্লেষকদের। আরও জানাবেন জাওয়াদ মাহমুদ। ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সবচেয়ে আলোচিত হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। বিদেশের মাটিতে শীর্ষ দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা, সে বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। বেগম খালেদা জিয়া এবং আমি যদি বলি আরও স্পষ্ট করে যে তারেক জিয়ার সমর্থন বা সহযোগিতা ছাড়া আসলে কোনো সিদ্ধান্তই জাতীয়তাবাদী দলের পক্ষে বাস্তবায়ন করা কিংবা নেওয়া সম্ভব না। ফলে যেহেতু আগামীতে আমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সেই বিচারে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ এবং যে অস্থিরতা আছে সেই অস্থিরতাটা কমিয়ে এটাকে একটা স্থিতিশীল পরিবর্তনের জায়গায় নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। কাজী মারুফুল ইসলাম এই বৈঠককে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কমানো ও স্থিতিশীল জায়গায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা যেমন করছেন, তেমনি এই অধ্যাপক এটিও মনে করছেন নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ নির্মাণে যে রূপান্তরের কথা আলোচনা হচ্ছে তা বিঘ্নিত হবে। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে এই রাজনৈতিক দলটির সম্পূর্ণ অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থে নয়, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা পর্যায়ে এই রাজনৈতিক দলটার অংশগ্রহণ দরকার। বাংলাদেশ একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এই রূপান্তর প্রক্রিয়াতে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি তারা পালন না করেন তাহলে এই রূপান্তর প্রক্রিয়াটা অনেকভাবে বিঘ্নিত হবে। পলিটিক্যালি আনব্রিডিং সিজন হচ্ছে। আর বৈঠক ঘিরে যখন জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই নেতার আলোচনায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত বিষয়গুলো আলাপ করতে চাইবেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সমস্ত বিষয়গুলো আলাপ করবেন এগুলো অবশ্যই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নিষ্পন্ন হবে বলে, একটা জায়গায় আসবে বলে আমি বিশ্বাস করি এবং সারা জাতির প্রত্যাশাও তাই। তবে বৈঠকে অন্যান্য আলোচনা ছাপিয়ে নির্বাচনের সময় নির্ধারণেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা। নির্বাচনের সময় সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মাননীয় প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া। সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অস্থিরতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। এ বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপিতে চলছে নানা প্রস্তুতি। ডক্টর ইউনূস ও তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকাল থেকে সেন্ট্রাল লন্ডনে ডক্টর ইউনূসের হোটেলের সামনে অবস্থান নেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাজ্য থেকে আরও জানাবেন শরীফুল ইসলাম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক উত্তাপ চড়াচ্ছে দেশের রাজনীতিতে। তাই সবার দৃষ্টি এখন লন্ডনের বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আয়োজন। শুক্রবারের বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চাঙ্গা ভাব। জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে চলছে সভা সেমিনার। আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতিহত করতে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকালেই দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলের সামনে। বিএনপি নেতা আন্দোলন না হলে ওরা আসতে পারতো না, আমাদের তাদের বিপক্ষে না। আমরা আশা করি অতি সত্বর তাই ইলেকশন দিয়া সুন্দরভাবে বাংলাদেশে সুশৃঙ্খল করে উনি চলে যাবেন। হয়তো তিনি নিজেই বলছেন
আমরা ওনাকে প্রেশার করতে রাজি নেই, ওনাকে সম্মান করি যথেষ্ট। ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে এই যে জট তৈরি হয়েছে সেটার একটি নতুন একটি পথ উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি। 13 তারিখের ওনাদের আনুষ্ঠানিক যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে উনি যখন আসবেন ওনাকে স্বাগত জানাতে আমরা যাব। লন্ডনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায় তারেক রহমানের সাথে বৈঠক শুরু হবে, যা কিছুটা দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক। Most beautiful election we ever had in our history. শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। নির্বাচন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেশের সংস্কার ও পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে জনগণের পাশে থেকে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। এদিন বিএনপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ও নিহত 12 পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হবে। জনাব তারেক রহমান সসম্মানে এই বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নেতৃত্ব দিবে। আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু যে ধোঁয়াশা, একটু যে আশঙ্কা তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরও পরিবেশ সৃষ্টি হবে, যেখান থেকে কালো মেঘ দূর হয়ে যাবে। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11টার দিকে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যাদের পুশিং করা হচ্ছে তাদের অমানবিকভাবেই ঠেলে দেওয়া হচ্ছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। বান্দরবানের আলীকদমে জুবাইরুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার মাতামুহুরী নদীর বাজার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 9 জুন ঢাকা থেকে বেড়াতে আসা 33 জনের একটি দল আলীকদম উপজেলার দুর্গম ক্যামসন পাড়ায় ভ্রমণে যায়। 11 জুন আলীকদম ফিরে আসার সময় শামুকঝিরিতে গোসল করতে যায় তারা। এ সময় জুবাইরুল সহ 2 পর্যটক নিখোঁজ হয়। জুবাইরুল মরদেহ পাওয়া গেলেও এখনও নারী 2 জনের সন্ধান পায়নি পুলিশ। 120 কিলোমিটারের সমুদ্র সৈকতের 115 কিলোমিটারই পর্যটকদের জন্য আরক্ষিত। মাত্র 5 কিলোমিটার এলাকার জন্য কাজ করে লাইফ গার্ড। সাগরের নিচে থাকা খাল, প্রবল স্রোত আর সীমিত উদ্ধার তৎপরতায় সমুদ্রে গোসল করতে গিয়ে ঘটছে প্রাণহানি। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে 6 জনের মৃত্যুর ঘটনায় আবারও সামনে আসছে সৈকতের চরম অব্যবস্থাপনার চিত্র। মন্তস বিতর্কের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদুল আজহার ছুটিতে মাত্র 3 দিনেই কক্সবাজার ভ্রমণ করেছেন 3 লাখের বেশি পর্যটক। তাদের 90% গিয়েছেন সাগরে নামতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাগরের নিচে সৃষ্টি হয়েছে একাধিক গুপ্ত খাল ও স্রোতের ফাঁদ। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা নিরাপদ এলাকা ছেড়ে প্রবেশ করেছেন মৃত্যু ঝুঁকির জোনে। গত 3 দিনে সমুদ্রে ডুবে মারা গেছেন পর্যটক সহ অন্তত 6 জন। গত 10 বছরে এ সংখ্যা অন্তত 60। সমুদ্রের মতো যাবে, মানুষ আস্তে আস্তে এত দূরে না যেয়ে যদি নিজের সাবধানতা বজায় রাখে তাহলে এটা খুব কমে আসবে এই দুর্ঘটনাগুলো। এখানে দেখাশোনা করার জন্য লোকজন বাড়াইতে হবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছে সি সেফ লাইফ গার্ড নামে বেসরকারি একটি সংস্থার 27 জন উদ্ধারকর্মী। কিন্তু বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত। এই এলাকায় যদি কেউ নিখোঁজ হন, ওই অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তাদেরকে আমরা কিন্তু পালাক্রমে নিষেধ করতেছি। আমরা একটা টিম যাচ্ছি, নিষেধ করতেছি যেন ডেঞ্জারের জন্য না যায়। মাত্র 27 জন লাইফগার্ড মাত্র 3টি পয়েন্টেই এই সেবাটি দিচ্ছে। এইখানটায় বর্তমানে প্রয়োজন অন্তত 100 জন লাইফগার্ড। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড ও বিচকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেল মোটেল রয়েছে অনেক, কিন্তু পর্যটকদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কবে এই উদাসীনতার অবসান হবে সেটাই এখন বড় প্রশ্ন। এখন কক্সবাজার। এখন ফের প্রসঙ্গ। ঈদের পর রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়ছে। এদিকে রেলপথের স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগে রাজধানীতে ফিরছেন অনেকেই। তবে এবার ঈদযাত্রা ও ফেরার পথে স্বস্তি উপভোগ করছেন সাধারণ মানুষ। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় নির্বিঘ্নেই রাজধানী ফিরছেন বলে জানিয়েছেন রেলযাত্রীরা। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে ট্রেনের টিকিট পেতে ভোগান্তি ছিল না বলেও জানান তারা। অন্যদিকে যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারা এখন গ্রামে যাচ্ছেন, কেউ বা রাজধানীর বাইরের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সুন্দরভাবে এসেছি, কোনো যানজট কোনো কিছুই ছিল না, টিকিটও ভালোভাবে কেটেছি। দাঁড়ানোর কোনো জায়গা নেই, এরকম অবস্থা। টিকিট কাটছি, বসে জায়গা পাইতেছি না। আজকে অত ভোগান্তি হয়নি, ভালোই হয়েছে। এবার ট্রেনে ভালো আসতেও পারছি, যাইতেও পারছি। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে চতুর্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। করোনার নতুন ভ্যারিয়েন্টে আতঙ্ক বাড়লেও কোনো প্রস্তুতি নেই কুমিল্লার স্বাস্থ্য খাতে। এখন পর্যন্ত নেই করোনা টেস্টের কিট, বেহাল অবস্থা আইসিইউ। খালেদ সাইফুলের প্রতিবেদন, আর ক্যামেরা ছিলেন কামরুল ইসলাম। করোনার সংক্রমণ ফের বাড়ছে। দেশজুড়ে সতর্কতা বাড়ালেও কুমিল্লায় নেই কোনো প্রস্তুতি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অচল অবস্থায় রয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট, যার বেশিরভাগ যন্ত্রপাতি অচল হওয়ার পথে। কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে 60টি বেড পড়ে আছে অযত্নে অবহেলায়। করোনা মহামারীর সময় কুমিল্লায় 4,500 রোগী আইসিইউতে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রাণ হারান 1,800 জন। এরপরও নতুন করে কোনো প্রস্তুতি নেই স্বাস্থ্য খাতে। ইআরপিপি প্রজেক্টের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। এখন নতুন করে প্রকল্প না হলে এই ইউনিটগুলো সচল রাখা সম্ভব নয় বলছেন চিকিৎসকরা। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, বর্তমানে যে আবার নতুন করে করোনা শুরু হয়েছে, তো এখন দেখা যায় আমাদের আইসিইউ আইসোলেশন সবগুলি আমাদের আবার ঠিকঠাক করতে হবে। তো এইগুলি করতে হলে প্রচুর লোক বল দরকার এবং অভিজ্ঞ জনগণ দরকার যারা আইসিইউতে কাজ করে। কারণ আইসিইউ এবং এই যে ল্যাবগুলি, পিসিআর ল্যাবগুলি চালানোর জন্য হঠাৎ করে নতুন লোকজন এসে কিছু পারবে না। পুরাতন যারা করোনার সময় ইআরপিপি প্রজেক্টে যারা নিয়োগ দিয়েছিল তাদেরকে এখন অবশ্যই দরকার। করোনার নতুন ভ্যারিয়েন্ট XFG ও XFC নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও কুমিল্লায় নেই পরীক্ষার কিট, নেই সচল ভ্যাকসিনেশন প্রক্রিয়াও। তবে সিভিল সার্জন বলছে এরই মধ্যে করোনা পরীক্ষার কিটের চাহিদা দেয়া হয়েছে। আমরা গতকালকেই আমাদের চাহিদা পাঠিয়েছি। আমরা আমাদের বিভিন্ন উপজেলা থেকে যে পরিমাণ টেস্ট করার জন্য করোনা কিট প্রয়োজন এবং আদার্স যেগুলো প্রয়োজন সেগুলো পাঠিয়েছি। আর আমাদের এইখানে ইতিমধ্যে কিছু ভ্যাকসিন এসেছে। এই ভ্যাকসিনগুলো আপাতত আমরা 65 ঊর্ধ্ব যারা আছে, 65 বছর বা তার বেশি প্রেগন্যান্ট ওমেন যারা আছে তাদেরকে দেব। করোনার নতুন ঢেউ কতটা ভয়াবহ হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রস্তুতির অভাব থাকলে পুরনো অভিজ্ঞতা যেন নতুন করে না ফিরে আসে, এই আশঙ্কা থেকেই যাচ্ছে।
খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। রাজধানীর হাসপাতালগুলোতে বিতরণ শুরু হয়েছে করোনা পরীক্ষার কিট। হাসপাতালগুলোর পক্ষ থেকে চাহিদা মাফিক কিট না পাওয়ার অভিযোগ করা হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে কিট। বিস্তারিত জানাবেন আসিফ ইকবাল। দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেই আলোচনায় উঠে আসে করোনা পরীক্ষার কিট সংকটের বিষয়টি। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার রোধে এর পরীক্ষার সরঞ্জাম সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সে লক্ষ্যে নতুন করে কিট সংগ্রহ করে তা হস্তান্তর করা হচ্ছে হাসপাতালগুলোকে। বৃহস্পতিবার সকাল থেকেই করোনার কিট সংগ্রহে বিভিন্ন হাসপাতাল থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে আসতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। সংগ্রহ করেন কিট। তবে সবার মুখেই ছিল চাহিদা মাফিক করোনা কিট না পাওয়ার অভিযোগ। আমাদের তো চাহিদা ছিল বেশি, দিতেছে কম কম। যেমন আমাদের দেশে 600 টেস্ট, 600 রোগীর করা যাবে। একটা দেশে 250টা, আমাদের দেশে 300 এই পরিমাণ কম। আমরা ডিমান্ড করেছিলাম 1000, পেয়েছি 200। ডেডিকেটেড কোভিড-19 হসপিটাল থেকে আসছি RT-PCR কিট নেওয়ার জন্য কোভিড টেস্টে। এটা আমরা 5000-এর জন্য দিয়েছি, এখন যা দেয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত কিট মজুদ রয়েছে, তবে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে কিট। যে হাসপাতাল 100টা বা 1000টা বা 5000 ডিমান্ড দিচ্ছে, সেই গত এক বছরে কটা পরীক্ষা করছে সেটা দেখলে আমার ডিমান্ড বুঝতে পারবো। সে হয়তো বেশি সময়ের জন্য যাচ্ছে, আমরা তো শর্ট পিরিয়ডের জন্য দিচ্ছি। আমরা হয়তো যখন আরও আমাদের সাথে আসবে সিএমএসডি কেনার ব্যবস্থা করতেছে, প্লাস আমরা হসপিটালগুলোকেও ইনস্ট্রাকশন দিছি আপনাদের পরিচালন বাজেট থেকে এটা কেনার জন্য। প্লাস আমরা ডেভেলপিং পার্টনারদেরও রিকোয়েস্ট করছি, ওরাও হয়তো ছুটি শেষ হয়ে গেলে ওরাও আমাদের দিবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই সম্ভব সংক্রমণ প্রতিরোধ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বরিশাল বিভাগে হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে বরগুনা জেলার আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 2 শতাধিক। কীট ও চিকিৎসক সংকটে দিশেহারা অবস্থা বরগুনার। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। মাহমুদুর নবী তোলা ছবিটা আরও জানাবেন ফেরদাউস সোহাগ। একটা সময় শুধু বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ হলেও এখন মৌসুমের বাইরেও ছড়াচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি মাসে আক্রান্তদের সংখ্যার দিক দিয়ে বেশি বরিশাল বিভাগে, সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা জেলায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ভর্তি ছিলেন 172 জন। অন্যান্য হাসপাতাল সহ এই সংখ্যা 2 শতাধিক। জেলায় সরকারি হিসেবে চলতি মাসেই 3 জন ডেঙ্গুতে মারা গেছেন। বেসরকারি হিসেবে সেই সংখ্যা 8 জন। শুধুমাত্র নাপা ছাড়া কোনো ঔষধ নাই, আর সব বাইরের দেখিন জায়গায় হয়। চিকিৎসক আপনার বলাইলে আয় না, আপনার যদি দেখা গেছে সিরিয়াস হয় তাহলে বরিশাল রেফার করে। এত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। জেলায় চিকিৎসক সংকট ছাড়াও স্যালাইন ও কিট সংকট মারাত্মক। এই রোগীগুলোকে মেনটেন করতে আমাকে চিকিৎসক অধিক পরিমাণে প্রয়োজন, নার্স প্রয়োজন, সেবাদানকারী আরও বিভিন্ন স্তরের লোকজন প্রয়োজন। এই সব কিছু মিলিয়েই এটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোগীর উন্নত চিকিৎসার জন্য কেউ কেউ ভর্তি হচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। কালকে আমরা আসছি, আসার পর টেস্ট দিছে, টেস্টের রিপোর্ট বের হয়েছে রাত 11টা বাজে। পরে দেখার পর ডাক্তার বললো যে হ্যাঁ ডেঙ্গু হয়েছে। 2টার সময় আইনা চিকিৎসা করানোর পর সকালবেলা ধরা পড়ছে ডেঙ্গু। তারপর পরীক্ষা করাইছি, ওষুধ পানি দিতে আছে ডেঙ্গুর জন্য। কিছু ঔষধ এখান থেকে দিচ্ছি, কিছু ঔষধ আমি নিজের মতো কিনছি। আর আমি এখন মানে আমার গলাচিপের যে আমার শারীরিক কন্ডিশন ছিল, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এডিস মশা আগে থেকেই থাকার কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংসে সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতার তাগিদ দেন চিকিৎসকরা। আমরা যেরকম কাজ করতেছি ব্যক্তিগত হিসাবে, আমি যেহেতু নাগরিক, আমাকেও এই রোগ থেকে মুক্ত থাকার জন্য নিজেকেও একটু অ্যাক্টিভ রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করি, সরকারের সংস্থাগুলোও কাজ করতেছে। যদি সবাই মিলে আমরা প্রতিটা জেলায় কাজ করি, তাহলেই আমরা মনে হয় এই রোগটা থেকে মুক্ত থাকতে পারবো। সরকারি হিসেবে বরিশাল বিভাগে গত 1 জানুয়ারি হতে 11 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 2275 জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন 2046 জন, মারা গেছেন 4 জন। বর্তমানে ভর্তি আছেন 226 জন রোগী।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩০ জন রোগী। এর আগে ছিল আরও ৬০ জন, অর্থাৎ এখানে এখন চিকিৎসাধীন রয়েছেন মোট ৯০ জন ডেঙ্গু রোগী। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ডেঙ্গু এখন বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যার সমাধানে দরকার জরুরি গবেষণা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। সারা দেশে চলছে তাপপ্রবাহ। বাড়তি তাপমাত্রায় নাজেহাল নগর থেকে প্রান্তিক জনপদের মানুষ। গরম থেকে রেহাই পেতে কেউ ছায়ায় বসছেন, কেউ মাথায় পানি ঢালছেন, আবার কেউ খাচ্ছেন শরবতের মতো ঠান্ডা পানীয়। এমন গরমে বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের না হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দাবদাহে পুড়ছে ময়মনসিংহ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কাঠফাঁটা রোদের মাঝেই কাজে বের হয়েছেন কর্মজীবী মানুষ। চলাচলে ক্লান্ত হয় পথিক থেকে শুরু করে রিকশা চালক। অনেকে অসহায় হয়ে মেনে নিচ্ছেন গরমকে। কেউ কেউ স্বস্তি পেতে পুকুরে নামছেন গোসল করতে। তাপমাত্রার তীব্রতায় বাড়ছে শিশুরোগ। আড়ি কম, এদিকে একটু ঘুরান পারি আর কি। এই যে আয়ালাম গাছতলে জিরাইতেছি, তারপর আমাদের গাড়িটা বেশি চালালে ইঞ্জিন গরম হয়ে যায়, গাড়িটা উঠে রেস্টে রাখছি। অনেক কষ্ট হচ্ছে, রোদের শুধু শূন্য শূন্য ঘুরতে পারতেছি। হাত মুখ ধুয়ে যতটুকু আর কি বাঁচা যায়, রোদের তীব্রতা টিকা যাচ্ছে না আসলে। পুড়ছে রাজশাহীও। সকাল থেকেই সূর্যের প্রখরতায় ঝলসে উঠছে পরিবেশ। দুপুর গড়াতেই উত্তপ্ত হয়ে উঠছে পিচ পাথরের পথঘাট। তাতে ভোগান্তি বাড়ছে খেটে খাওয়া মানুষের। গুমট গরমের অনুভূতিতে উঠছে নাভিশ্বাস। প্রতি ঘন্টায় তাপমাত্রার পারদ যেন চড়েই যাচ্ছে। বৃহস্পতিবার ভোর ৬টায় যেখানে ২৮ ডিগ্রি তাপমাত্রা ছিল, সেখানে সকাল ১০টায় তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৩ ডিগ্রিতে। তাপমাত্রার তীব্রতায় ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ফল ব্যবসায়ীরাও। গরমে নষ্ট হচ্ছে ফলমূল। গরম রোদে কষ্ট হচ্ছে, যে এভাবে গাড়ি চালাচ্ছি, ভাড়া ভড়ি পাচ্ছি। প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে, এর মধ্যেই থাকতে হচ্ছে। ভীষণ কষ্ট, চলতে ফিরতে বাইরে মুখ করাই যাচ্ছে না। খুব খারাপ অবস্থা। এরকম টেম্পারেচার হলে তো মানুষ আরো জীবন জীবিকায় কষ্ট। এদিকে রংপুর বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাড়ি থেকে দোকানপাট সবখানেই অস্বস্তি। গরমে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই। যারা কাজে বের হয়েছেন তারাও কিছুক্ষণ পরপর ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। দোকানপাটেও ক্রেতা নেই বললেই চলে। অনেক ছোট কারখানায় গরমের কারণে কমেছে উৎপাদন। গরমে তো কষ্ট তো হচ্ছে, কঠিন কষ্ট। পেটার দা কি করবো, করতেই হবে, না উপায় নাই তো। বাইরে যে গরম আছে, গরম অনুভব করে যাচ্ছে। গরমে একটু কাজ করতেছে, আবার রেস্ট করতে হচ্ছে। এমন গরমে বেশি করে পানি পান ও কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রত্যয় দাস, এখন। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান ও টানা পরিশ্রম না করার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। গ্রীষ্মের তপ্ত রোদের ক্লান্ত দুপুর। ঈদের ছুটি এখনো শেষ না হওয়ায় ফাঁকা নগরীতেও বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে গরমের তীব্রতা। চলার ফাঁকে তাই একটু বিশ্রামের জন্য গাছের ছায়ায় স্বস্তি খুঁজছেন কেউ কেউ। জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ সড়কে তীব্র গরমের মধ্যে আড্ডায় মেতে উঠেছেন কয়েকজন কিশোর। কথা বলে জানা গেল, গরমের মধ্যে স্বস্তিতে একটু গল্প করতেই গাছের নিচে জড়ো হয়েছেন বন্ধুরা। আমাদের অনেক দূরে দূরে বাসা হওয়ার পরও আমরা কিন্তু এই জায়গায় আড্ডা দিই। আমরা গাছের নিচে, ছায়া নিচে সবসময় আমরা এখানেই বসে। আমাদের বাসা আছে, আশপাশে অনেকের আছে বা অনেকের দূরে দূরে, তাও আমরা এই জায়গাটাই আসি, কারণ এই জায়গায় একটু ছায়া ছায়া আছে। বেসরকারি প্রতিষ্ঠানে বিপণী বিভাগে মাঠ পর্যায়ে চাকরি করেন। দুপুরের রোদে ক্লান্ত শরীরে একটু আয়েশ করতেই গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। প্রতিটা রাস্তার পাশে যদি এভাবে গাছের রোপণ করে ছায়ার ব্যবস্থা করা যায়, তাহলে এই গরম থেকে কিছুটা হলেও প্রশান্তি পাওয়া যাবে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছি, মাঝপথে একটু গরম লাগলো, তাই একটু ছায়ায় বসলাম। গরমের তেজ ও রোদের থেকে বাঁচতে অনেকে শুয়ে আছেন কিংবা অনেকে গল্প করছেন। গাছের ছায়াকে এরকম সময় সবচেয়ে বেশি আপন মনে হয়। অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে। এই গাছপালাটাই আমাদের সবচেয়ে বড় হলো একটা নিরাপদ জায়গা। এত গাছপালা কেটে ফেলা হয়েছে, যার কারণে কষ্ট হচ্ছে মানুষের। শহর জুড়ে উবার কিংবা পাঠাও অ্যাপসে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গরমের কারণে পাচ্ছেন না তেমন যাত্রী, আর সড়কে বেশিক্ষণ টিকতেও পারছেন না তারা। রাস্তাঘাটে যানজট বেশি একটা নাই, তারপরেও কিন্তু গরমের যে অবস্থান,
মানে কি বলবো ভাই, ভাষায় বোঝানোর মতন কিছু নাই। কোথাও দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণ রোদের তাপ। জ্যৈষ্ঠের এই তীব্র তাবদাহে বেশি কষ্ট হয় রিক্সা চালকদের। খুব কম আয় করতে পারেন গরমে। গরমের গরম তো আমার সম্ভব না এই সময় গাড়ি চালা, গাছপালা নাই বাবা, অনেক কষ্টের উপর গাড়ি চালা লাগে। ভালো লাগে, আমি ঘুরে সাংঘাতা এরকম করে খুব ক্লান্ত। অতিরিক্ত কষ্ট হয়, যেমন মনে করেন রোদ, তেমন হচ্ছে কোনো বাতাসটাই মাঝে মধ্যে পুরো থমকে যায় দুনিয়াটা কেমন যেন। এমন ভ্যাপসা গরমে সুস্থ থাকতে চিকিৎসক বলছেন পর্যাপ্ত পানি খেতে। পানি শূন্যতায় বড় রকম বিপদও হতে পারে। একটানা কাজ না করারও পরামর্শ। গরমে কিন্তু পানিটাই কিন্তু মেন দরকার। পানিটা শরীরটাকে ঠান্ডা রাখে, তাপমাত্রার ভারসাম্যটা সেটাকে রক্ষা করে। এবং যারা শ্রমজীবী মানুষ, মানে যারা রিক্সা চালক অথবা যারা কৃষক খেতে খামারে কাজ করছে, তাদের কিন্তু এই গরমের সময় দেখা যাচ্ছে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য গরমের মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টা হলো কাজ করার পর আধা ঘন্টা একটু ছায়ার মধ্যে বিশ্রাম করা, পানি খাওয়া অথবা মুখে পানি ছিটা দেওয়া, এটাই কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম থাকবে। রংপুর, রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। তাপপ্রবাহ মৃদু হলে কিন্তু মানে এর যে অনুভূতিটা, মানুষের যে অনুভূতিটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। ভ্যাপসা গরমটা মানুষের অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। তার কারণে আমরা কিন্তু দেখছি আমাদের এখানে 40-42 তাপমাত্রা আমরা অভ্যস্ত, কিন্তু এখন যেহেতু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি, এই সাধারণ যে মৃদু তাপপ্রবাহ তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা যেটা দেখছি আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। হ্যাঁ, এবং যেটা মৃদু তাপপ্রবাহ যেটাতে এটাও কিন্তু প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। ঢাকায় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের কারণেই অস্বস্তি বেশ। জাহিদ হাসান, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ। লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 17টি শহরে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। ক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, টেক্সাস ও শিকাগো শহর। টানা দ্বিতীয় রাতেও লস অ্যাঞ্জেলেসে জারি রয়েছে আংশিক কারফিউ। কারফিউ বিধিনিষেধ অমান্য করে বিক্ষোভে নামায় গণহারে ধরপাকড় চালায় পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। গতকাল গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 120 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে নিহত হয়েছেন। যদিও ত্রাণ কেন্দ্রগুলোতে হামাসের হামলায় ফিলিস্তিনিরা নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। এ পরিস্থিতিতে ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। সাম্প্রতিক সময়ে লজ্জাজনক পারফরমেন্স পেছনে ফেলে জয় দিয়ে শুরুর প্রত্যাশা অধিনায়কের। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি, সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। দল নিয়ে আমি খুবই খুশি, এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই। যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম। এবাদত ওর পিক সময় ইনজুরটা হয়েছে, সো কামব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। শেষ করছে এখন বিকেল, তার আগে প্রধান খবরগুলো আরো একবার। ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত। উড্ডয়নের পরপরই উচ্চতা হারিয়ে আবাসিক ভবনে ধাক্কা, বহু হতাহতের সংখ্যা। ভোটের তারিখ নির্ধারণী প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতাকর্মীরা। রাজধানীতে করোনা পরীক্ষার কিট সরবরাহ শুরু হলেও চাহিদা মতো না পাবার অভিযোগ। বরিশালে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ, হটস্পট বরগুনায় চিকিৎসক সংকট। বান্দরবানের মাতামুহুরী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার, নারী সহ নিখোঁজ 2। কক্সবাজারে অরক্ষিত সৈকতে গোসল করতে নেমে বাড়ছে প্রাণহানি। এবং দেশে আগামী 2-3 দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বাড়ছে অস্বস্তি।
বেশি তরল পান ও পচা বাসি খাবার না খাবার পরামর্শ। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।